আমেরিকার বরাবরের নীতি হচ্ছে এশিয়াতে মধ্য জায়গায় থাকা পাকিস্তানকে আশ্রয় করে ভারত এবং চীনকে কন্ট্রোল করে এশিয়াতে তাদের ছড়িয়ে ঘোরানো। পাকিস্তান সারা পৃথিবীতে যেমন জঙ্গিবাদকে প্রশ্রয় দিয়ে তার আতুরঘর থেকে জঙ্গিদেরকে সাপ্লাই লাইন করেছে, ঠিক একইভাবে ভারতবর্ষ তাদের জন্মগত শত্রু হিসেবে যারা দেখে, আমরা না দেখলেও তারা যে এরপরে বড় একটা পুনরায় আঘাত আনবে এটা স্বাভাবিক। আপনি খেয়াল করুন ওদের দেশের জঙ্গিবাদ কোন জায়গায়, রাষ্ট্রের কোন রন্ধে রন্ধে ঢুকে গেছে যে ক্রিকেট দুনিয়ার প্রসিদ্ধ খেলোয়াড় শহীদ আফ্রিদি কিংবা মানে ওয়াসিম আকরাম, যাকে বলা হয় ভারত বন্ধু, ভারতেই পড়ে থাকে তারাও পর্যন্ত স্টেটমেন্ট দিচ্ছে ভারতকে ভুগতে হবে তার পরিণাম। ওরা একটা কৌশলের খেলা খেললো। কৌশলটা কি? কৌশলটা হচ্ছে বেছে বেছে ভারতে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ আনতে বেছে বেছে সিন্দুর দেখে কলমা পুড়িয়ে হত্যাটা করে কৌশলটাকে প্রথমে বিভেদটা ঢোকালো ভারতের মধ্যে। এটা আপনাকে এইটা করলে চলবে না যে ওদিকে ভারতকে মারছে, ভারতের উপরে চাপিয়ে দিচ্ছে সন্ত্রাস, আপনি কলকাতার রাজপথে দাঁড়িয়ে বলছেন যুদ্ধ নয় শান্তি চাই, পাকিস্তানকে জল দিতে হবে, ঠিক আছে, পাকিস্তানের নিরীহ মানুষকে মারা চলবে না। পাকিস্তানের সঙ্গে কথা হতে পারে শুধুমাত্র জঙ্গি দমন এবং পিওকে ইস্যুতেই পরিষ্কার জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু মনে রাখতে হবে যে নটি জঙ্গি ঘাঁটি এবং তা ধ্বংস করে দিয়েছিল ভারত। মৃত্যু হয়েছে জয়েশ-ই মোহাম্মদের প্রধান মাসুদ আজহার পরিবারের সদস্যদের। স্বাভাবিকভাবেই একটা প্রতিশোধ নেওয়ার প্রবণতা তাদের থাকবে। ভারতকে কতটা সতর্কতা অবলম্বন করতে হবে এবং কিভাবে? দেখুন, জঙ্গিবাদ, জঙ্গির ফ্যাক্টরি চালানোটা পাকিস্তানের রাষ্ট্রীয় ইস্যু শুধু নয়, ওদের অর্থনৈতিক মেরুদণ্ডটাও দাঁড়িয়ে আছে জঙ্গিবাদটাকেই চালিত করে। কীরকমভাবে পাকিস্তান স্বাধীনতার পর থেকে এখানে জঙ্গি, আইএসআই, সেনাপ্রধানদের একটা ত্রিভুজের সম্পর্ক গড়ে উঠেছে আমরা জানি, যেখানে সেনাপ্রধান কখনো জঙ্গি হন, জঙ্গি কখনো আইএসআই হন, আবার জঙ্গিকে, মৃত জঙ্গি, নিহত জঙ্গিকেও প্রধানমন্ত্রী এবং ওনাদের সেনাপ্রধানরা ধর্মীয় মতে তাদের কবরস্থ করার জন্য রিচুয়ালস করতে যান। এটা পাকিস্তানের একদম পলিসির পার্ট এবং সেটা তারা এখন বিশ্বে জানিয়েও দিয়েছে। কারণ তারা জানে বিশ্বের ঘোষিত দাদারা তাদের এই বিষয়টাকে শুধু মেনে নেননি, প্রশ্রয় দিয়েছেন, কখনো IMF-এর টাকা স্যাংশন করে, অস্ত্র দিয়ে, ঘুরপথে ডিপ স্টেটগুলো একাধিক মদত জুগিয়ে। ফলে পাকিস্তান সারা পৃথিবীতে যেমন জঙ্গিবাদকে প্রশ্রয় দিয়ে তার আতুরঘর থেকে জঙ্গিদেরকে সাপ্লাই লাইন করেছে, ঠিক একইভাবে ভারতবর্ষ তাদের জন্মগত শত্রু হিসেবে যারা দেখে, আমরা না দেখলেও তারা যে এরপরে বড় একটা পুনরায় আঘাত আনবে এটা স্বাভাবিক। আপনি খেয়াল করুন ওদের দেশের জঙ্গিবাদ কোন জায়গায়, রাষ্ট্রের কোন রন্ধে রন্ধে ঢুকে গেছে যে ক্রিকেট দুনিয়ার প্রসিদ্ধ খেলোয়াড় শহীদ আফ্রিদি কিংবা মানে ওয়াসিম আকরাম, যাকে বলা হয় ভারত বন্ধু, ভারতেই পড়ে থাকে তারাও পর্যন্ত স্টেটমেন্ট দিচ্ছে ভারতকে ভুগতে হবে তার পরিণাম। এর থেকে পরিষ্কার যে সাময়িক কিছুটা ধ্বংসের পরে তারা সামলে নিয়ে আগামীতে এই IMF-এর প্রাপ্ত দ্বিতীয় কিস্তির টাকাটাও চলে এসেছে ওদের কাছে, এটা দিয়ে তারা অস্ত্র মজুত করবে, কিছুটা সামলে নিয়ে ভারতকে ভয়ানক কোনো একটা আক্রমণের সম্মুখীন করাবে। কারণ ওরা ভালো করে এটাও জানে ভারতবর্ষের ভিতরেই বসে আছে পাকিস্তানের সহানুভূতিশীল কিছু রাজনৈতিক দল এবং অজস্র স্লিপার সেল, যে স্লিপার সেলগুলো ভারতের ভেতরে বিভীষণের ভূমিকা নিচ্ছে, কুড়ে কুড়ে খাচ্ছে, পাকিস্তানপন্থীদের মদত দিচ্ছে। আপনি বলুন তো, কাশ্মীর মুসলিম অধ্যুষিত, পাকিস্তানের লাগোয়া গুজরাট, পাকিস্তানের লাগোয়া আপনার মুম্বাই, টু সাম এক্সটেন্ট রাজস্থান। আপনি রাজস্থান, মুম্বাই, গুজরাটে কত জঙ্গি হামলা হয়, ভাই কাশ্মীর, বিকজ এই জঙ্গিরা রাজস্থান দিয়ে প্রবেশের জায়গাটা তাদের অনেক বেশি সুদৃঢ়, পাঞ্জাব দিয়ে প্রবেশের জায়গাটা সুদৃঢ় হলেও তারা এই দুটো প্রদেশে আশ্রয় পায় না। পায় কোথায়? কাশ্মীরের অজস্র
লুকিয়ে থাকা সাধারণ মানুষের আড়ালে তাদেরই প্রতিনিধি স্লিপার সেলের কাছে। তাই কাশ্মীরে পেহেলগাঁও হয়, অথচ তারা কিন্তু ঢোকে সবচাইতে বেশি পাঞ্জাব দিয়ে। এই জায়গাটা কিন্তু সাংঘাতিক। আর হালামলে ভারতের গোদের উপরে বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের পরিস্থিতির পরবর্তীকালে পশ্চিমবঙ্গ ওদের একটা করিডোর হয়েছে, কারণ বাংলাদেশ এখন পাকিস্তানপন্থী একটা সরকার চলছে। পাকিস্তান প্রীতি ওখানে একটা উপচে পড়া রাষ্ট্রীয় পদ্ধতির অংশ হয়েছে। এর ফলে দৃষ্টিকোণের অংশ হওয়ার জন্য পাকিস্তানের প্রতি একটা আনুকূল্যতায় পাকিস্তান চাইবে পূর্ব দিক দিয়ে ভারতের উপর একটা হামলা করতে বা অজস্র প্রক্সি ওয়ার চাপিয়ে দিতে, ছদ্ম যুদ্ধ। ফলে আমরা কিন্তু সতর্ক শুধু নয়, আমাদের রাজ্যের দেশের প্রাদেশিক সরকারগুলো, যে সরকারগুলো সবটাই কেন্দ্রের একমুখী সরকার নয়, এখানে বিভিন্ন মানসিকতার সরকার থাকে। এই যেমন ধরুন পশ্চিমবঙ্গ সরকার, তার তো সম্পর্কে বলাই হয় তারা কন্টিনিউয়াস এই জঙ্গি মৌলবাদকে আশ্রয় দেয় ভোটের কারণে। তার একাধিক উদাহরণ আছে। আপনি দেখুন বুদ্ধগয়ায় বোম বিস্ফোরণ, আপনি দেখুন খাগড়াগড় বোম বিস্ফোরণ, আপনি দেখুন কর্ণাটকে হালামলের ব্যাঙ্গালোরে ক্যাফেতে বিস্ফোরণ, কিংবা আপনি দেখুন যে অন্যান্য প্রান্ত মেঘালয়, মণিপুরে, কিংবা কর্ণাটক, এই নাম বললাম, গুজরাটে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যখনই জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে, জঙ্গি ধরা পড়ে, আমরা দেখতে পাই তাদের ভুয়ো সার্টিফিকেট, কাগজ, বিভিন্ন ধরনের সরকারি দস্তাবেজ লাইক আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এমনকি জব কার্ড সরকারি ভারত সরকারের, সেটাও পশ্চিমবঙ্গের থেকে ইস্যু হয়েছে। কারণ পশ্চিমবঙ্গটা ওদের সেফেস্ট করিডর শুধু নয়, এখানে তারা আশ্রয় নেয়, এখান থেকে তারা এখানকার সরকারের মদতে, তাদের নেতাদের মদতে একাধিক ডকুমেন্টস বের করে নিয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নাশকতা চালায়। সেটা কিন্তু পরিষ্কার সত্য। ফলে ভারতের রাষ্ট্রীয় নীতির কিন্তু একটা ইউনিফর্মিটি ইমিডিয়েট দরকার, অর্থাৎ সমস্ত রাজ্য সরকারগুলোকে অন্তত দেশের আভ্যন্তরীণ সুরক্ষার প্রশ্নে কাঁধে কাঁধ রেখে এক নীতি নিয়ে চলতে হবে। এটা আপনাকে এইটা করলে চলবে না যে ওদিকে ভারতকে মারছে, ভারতের উপরে চাপিয়ে দিচ্ছে সন্ত্রাস, আপনি কলকাতার রাজপথে দাঁড়িয়ে বলছেন যুদ্ধ নয় শান্তি চাই, পাকিস্তানকে জল দিতে হবে, ঠিক আছে, পাকিস্তানের নিরীহ মানুষকে মারা চলবে না, কিন্তু একটাবার আপনার মুখ দিয়ে বেরোয় না পাকিস্তান যে হামলা করছে, যে সন্ত্রাসবাদী কার্যকলাপ ভারতের উপর চাপিয়ে দিয়েছে, সেটাও নিপাত যাক। ফলে আমাদের ভয়টা কিন্তু বহুমুখী। আমরা পাকিস্তানকে যতটা ভয় পাই, তাদের জঙ্গিকে যতটা আতঙ্কিত হয়ে প্রহর গুনি, তার চেয়ে বেশি ভয় পাই আমাদের ভেতরে পাকিস্তানপন্থী লোক এবং তাদের প্রেরিত স্লিপার সেলদের। এই জঙ্গি সমস্যা তিন দশকেরও বেশি সময় ধরে চলছে। কেন পাকিস্তান জঙ্গিদের দমন করতে পারছে না? কেবলমাত্র ভারত নাশকতা ঘটানোর লক্ষ্যে, নাকি এর পিছনে কোনো অভ্যন্তরীণ বাণিজ্যিক বিষয় সেটাও জড়িত রয়েছে? প্রথম কথা, জঙ্গিবাদ চলছে 8 দশক ধরে। পাকিস্তান তৈরি হয়েছে 47-এ ভারতের থেকে বিচ্ছেদ হয়ে। তারপর থেকে ওরা অনেক যুদ্ধ করেছে। 71-এর যুদ্ধে ওদের অঙ্গচ্ছেদ হয়েছে। তারপরে ওরা বুঝে গেছে ভারতের সাথে সরাসরি যুদ্ধে ওরা এঁটে উঠবে না, তাই ওরা ছায়া যুদ্ধ করে, প্রক্সি ওয়ার করে। প্রক্সি ওয়ার এক ধরনের ডিফেন্সের ভাষা, যেটাকে কিন্তু আমরা একদম আক্ষরিক অর্থে লো ইন্টেন্সিটি চাপিয়ে দেওয়া যুদ্ধ বলি। এই যে আপনি খেয়াল করুন, এই যে ভারতের মধ্যে আপনার একটা লো ইন্টেন্সিটি ডিস্টারবেন্স তৈরি করা, যেটা কাশ্মীর প্রসঙ্গে আপনি দেখুন এবার, যে কাশ্মীর প্রসঙ্গে যখন ওরা এবার পহেলগামে হামলাটা করলো, কখন? আফটার 370 উঠে যাওয়ার পরে, যখন কাশ্মীরে একটা মূল স্রোত চলে এসেছে, জঙ্গিবাদ কার্যত ধ্বংস হয়ে গেছে, যেখানে সাধারণ যুবক যুবতী বেকার, তারা আর কাশ্মীর বা ওপার পাকিস্তানের পাঠানো জঙ্গিদের মগজ ধুলাই দেওয়ার মেশিনারিজদের কাছে পাথর ছোড়া কিংবা অস্ত্র দিয়ে মানুষ খুন করার প্ররোচনায় যায় না টাকার বিনিময়ে। অর্থাৎ তাদের যখন রসদে কাট আপ হয়েছে, তখন ওরা কি খেলাটা খেললো? ওরা একটা কৌশলের খেলা খেললো। কৌশলটা কি?
কৌশলটা হচ্ছে বেছে বেছে ভারতে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ আনতে বেছে বেছে সিন্দুর দেখে কলমা পুড়িয়ে হত্যাটা করে কৌশলটাকে প্রথমে বিভেদটা ঢোকালো ভারতের মধ্যে। দ্বিতীয় যেটা করলো তারা স্টেটমেন্ট দিলেন লো ইন্টেন্সিটি ওয়ারের, ভারতের ভেতরে রাষ্ট্রীয় অনৈক্য তৈরি করো। নাম নিলেন কিছু দলের, তার মধ্যে মমতা ব্যানার্জির নাম নিলেন, বামেদের নাম নিলেন যে তারা নাকি সহানুভূতিশীল তাদের প্রতি, অর্থাৎ ভারত সরকার নাকি সব ভুয়ো ডকুমেন্টস দেখাচ্ছে, তারা নাকি হামলাটা নিজেরা করিয়েছে, পাকিস্তানের নাম দিচ্ছে। এই যে নতুন নব্য কৌশলটা, এটা লো ইন্টেন্সিটি ওয়ারের একটা নতুন রূপ। এই ছদ্ম যুদ্ধগুলো কিন্তু কোনো দেশকে সে যত শক্তিশালী হোক না কেন তাদের ক্ষেত্রে পেরে ওঠাটা কঠিন হয়ে দাঁড়ায়। আমাদের সেনাবাহিনীর যোগ্যতা দক্ষতা নিয়ে পৃথিবীর কোনো দেশ প্রশ্ন করে না, কিন্তু ছায়াযুদ্ধ পৃথিবীর কোনো দেশের যোগ্যতার দিয়ে লড়া যায় না। ছায়াযুদ্ধ লড়তে হয় জাতীয় একতা দিয়ে। সেখানে কিন্তু ভারতের, আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি, রাজনৈতিক ঐক্যতার কিন্তু ভারতে বড্ড অভাব। কারণ নালে খেয়াল করুন, এই যে পূর্ণম সাউকে ছাড়া হলো, দিনাটায় আরেকজন কৃষককে তুলে নিয়ে গেছে রাজবংশী, তার কোনো এখনো পর্যন্ত ছাড়ার নামগন্ধ নেই। এই পূর্ণম সাউকে ছাড়ার পরে আপনি দেখুন পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল তৃণমূলের বিভিন্ন আইটি সেল কিভাবে প্রচার করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী দুদিন আগে একটা স্টেটমেন্ট দিয়ে বলেছিল তার স্পেশাল সোর্স দিয়ে তিনি চেষ্টা করবেন পূর্ণম সাউকে ছাড়াতে। একটি রাজ্যের অঙ্গরাজ্যের, একটি দেশের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর বিদেশ নীতিতে কোনো ক্ষমতা থাকে না। তিনি ইভেন বিদেশেও যদি কোনো সরকারি অনুষ্ঠানে যান, ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী পারমিশন না হলে তিনি যেতে পারেন না। এটা তার হাত বাঁধা ভারতের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে। তাই তিনি যে হাওয়াতে ভাসিয়ে দিলেন ভোটের কারণে বাঙালি অস্মিতাকে চাগাড় দিতে, সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যর্থ এটা প্রমাণ করতে, তাই তিনি আজকে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে তার দল রাষ্ট্রীয় গোয়েন্দাদের পররাষ্ট্র নীতির যোগ্যতা, পররাষ্ট্র নীতির সফল আলোচনার সাপেক্ষে এবং একজন কমান্ডার পাকিস্তানের যাকে আমরা ধরেছিলাম তার বিনিময়ে যখন আমরা সাকসেসফুল একটা টাইপাটাইপ টকের মাধ্যমে একে বাধ্য করলাম ছাড়া, পুরোটাই তো ধুলিস মুখ্যমন্ত্রীর তৃণমূল দল দাঁড় করে দিল ভারতের পররাষ্ট্র মুখ্যমন্ত্রী একে হতেই পারে। আমি কোজন পাকিস্তান তো বলেই দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তারা খুব ভালোবাসে, তারা জানে পাকিস্তানের জঙ্গিবাদের উত্তম সহানুভূতি চোখে দেখে এ দেশের একজন রাজনীতিবিদ বামেদের সাথে সাথে তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। তার কথাতে স্যার মানে আমাদের পাকিস্তানের প্রধানমন্ত্রী কিংবা তাদের সেনাপ্রধান, ঠিক আছে, আসিম মুনির, তারা বিগলিত হবে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই বিগলনটা কিন্তু হয়েছে ভারতের পররাষ্ট্রনীতির দক্ষ এবং সঠিক আলোচনায় পাকিস্তানকে বাধ্য করার পরবর্তী পদক্ষেপে। এটা যখন একটি দল ডিনাই করে, ভারতবর্ষের একটি বিরোধী দল, তখন আমার বুঝতে অসুবিধা হয় না, ভয় হয় যে আগামীতে এই দলেরই একাধিক লোক যারা লাভলি খাতুনদেরকে বাংলাদেশ থেকে এসে বেআইনিভাবে প্রধান করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না, যাদের দলের নেত্রীরা ঘাড় নাড়িয়ে দলিয়ে কোমর দুলিয়ে দিলে জনসভায় বলে বাংলাদেশের লোকজন আসুন আমরা কাগজপত্র করে দেব, তখন মনে হয় আমরা এর পরের কোনো হামলা পেহেলগাঁওয়ের মতন সেটা পূর্ব দিক দিয়ে পশ্চিমবঙ্গ দিয়ে হলেও আমরা আটকাতে পারবো তো? সে একতা আমাদের থাকবে তো? সেটা কিন্তু একটা প্রশ্ন রইল। ডোনাল্ড ট্রাম্প, যাকে ভারতের প্রধানমন্ত্রী মাই ফ্রেন্ড বলে সম্বোধন করে থাকেন, তিনি কেন পাকিস্তানকে টেরোরিজম নিয়ে সতর্ক করতে পারলেন না? কেন ভারত পাকিস্তানকে তিনি একই সারিতে বেঁধে ফেললেন? ট্রাম্প ব্যবসায়ী, ট্রাম্প আমেরিকার বরাবরের নীতি হচ্ছে এশিয়াতে মধ্য জায়গায় থাকা পাকিস্তানকে আশ্রয় করে ভারত এবং চীনকে কন্ট্রোল করে এশিয়াতে তাদের ছড়িয়ে ঘোরানো। তার চরম খেসারত পাকিস্তানকে দিতে হয়েছে ওসামা বিন লাদেন যখন তাদের টুইন টাওয়ার তছনছ করে দিয়ে পরবর্তী কয়েক বছর পাকিস্তানে দুধে ভাতে লুকিয়েছিল। তারপরেও চোরায় না শুনে ধর্মের বাণী। আমেরিকার পুঁজিবাদী ব্যবস্থার চোরেরা তারা এই ব্যবসার চরম লাভ ক্ষতির হিসাব ছাড়া কোনো রকম মানবতার ধারে কাছে ঘেঁষে না। এবার তা আবার প্রমাণিত হলো। তা না হলে এত বড় ঘটনার পরে বিশ্বব্যাংকে যেখানে পাকিস্তানকে আর্থিক জরিমানা করে তাদের জঙ্গিবাদকে নির্মূল করার সপক্ষে প্রমাণসহ তাদেরকে ব্যান করা বা তাদের বাধ্য করা এই জঙ্গি ঘাঁটিগুলোকে নির্মূল করে শান্তি গণতন্ত্র প্রতিষ্ঠা করার
তার বিপরীতে হেঁটে এরা এই যুদ্ধকালীন পরিস্থিতিতে অর্থ দিয়ে এই জঙ্গিবাদকেই তো আখিরে দুধ কলা দিয়ে প্রশ্রয় দিলেন, এবং এইটা একবার ভুলে গেলেন যে আবার যদি এই জঙ্গিবাদ ভারতকে নাশ করার পরে তাদের লোলুপ দৃষ্টিতে তাদের ঘোষিত আমেরিকা বা ইসরায়েলের ওপর ঝাঁপিয়ে পড়ে টুইন টাওয়ারের মতন, তাহলে তার খেসারতটাও কিন্তু আমেরিকার সাধারণ মানুষকেই দিতে হবে, পৃথিবীকে দিতে হবে। কিন্তু আমি আবারও বলছি, ট্রাম্প বা তার নীতি বরাবরই, বা আমেরিকার যে কোনো সরকারের নীতি, সে ডেমোক্রেটিক হোক বা রিপাবলিকান হোক, তাদের নীতিটাই কিন্তু প্রো পাকিস্তান। ফলে তারা প্রো পাকিস্তান নীতির থেকে সরেনি, এটা আবার প্রমাণিত। যতই তারা ভারতের বন্ধু ট্রাম্প নরেন্দ্র মোদীর প্রিয় বন্ধু বলুক, এরপরেও তো আমাকে মাথায় রাখতে হবে 125% শুল্কের চাপটা কিন্তু ভারতকেও সইতে হয়েছে বন্ধু ট্রাম্পের থেকে। এই বন্ধু ট্রাম্প নাক গালিয়েছে তিনবার ভারতের এই প্রত্যাঘাতের থামাতে, অন্যায়ভাবে পাকিস্তানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে পেহেলগাঁওয়ের এত বর্বরচিত আক্রমণের পরেও ট্রাম্প প্রশাসন কিন্তু একটা কথা মুখ দিয়ে আনেনি পাকিস্তানের বিরুদ্ধে। আর এই আমেরিকাই তো প্রবাসী ভারতীয়দের কোমরে হাতে পায়ে দড়ি বেঁধে দাসেদের মতন, কৃতদাসের মতন ভারতে ছুঁড়ে ফেলেছে। আমাকে এটা বললেও তো চলবে না। আমি যেটা বলতে চাই, ভারত তার বিদেশ নীতিতে আমেরিকার ডিপেন্ডেন্সি কোনোদিন আনেনি, পৃথিবীর কোনো দেশের ডিপেন্ডেন্সি আনেনি। এবারও যেন ভারত বিকিয়ে না দেয়, ভারতকে যেন সিপিএমের মতন বলতে না হয় যে লেনিন আমাদের পিতা, চীন আমাদের পিতা, চীনের প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্ট। আমাদের জন্য কোনোদিন এই আজকের কেন্দ্রে বসে থাকা সরকারের পলিসির জন্য খুব শীঘ্রই বলতে না হয়, বা কোনোদিন বলতে না হয় আমেরিকার প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্ট। সেদিন কিন্তু ভারতের নীতি, আদর্শ, পররাষ্ট্রনীতি, সর্বোপরি ভারতের আভ্যন্তরীণ সুরক্ষা, গণতন্ত্র সবটাই চলে যাবে, জলাঞ্জলি হয়ে যাবে। আমাদের গর্বের পররাষ্ট্রনীতি, যেটা নন অ্যালায়েন্স মুভমেন্ট থেকে শুরু হয়েছে, যার জনক আমরা, নির্জোট আন্দোলনের জনক আমরা, নেহেরুজি, সেটার থেকে যেন আমরা না সরে দাঁড়াই। তাতে যতই হোক আমরা বন্ধুহীন হয়ে পড়ি, কিন্তু আমাদের তৃতীয় পক্ষর নাক গলানো যেন না হয় আমাদের সীমান্ত সমস্যায় পররাষ্ট্রনীতিতে। এটা মাথায় রাখতে হবে কিন্তু বর্তমান সরকারকে। একদম শেষ প্রশ্নে আসবো দাদা, যে সামনেই 2026-এর নির্বাচন রয়েছে বাংলায়, অপারেশন সিঁদুর এই ভোট বাক্সে কতটা প্রভাব ফেলতে পারে? দেখুন, এটা খুব কঠিন প্রশ্ন। অনেক দিন ভোট এখনো। সিঁদুরে মেঘ দেখাবে শাসককে না কেন্দ্রের শাসককে, তাদের হতশ্রী ছেঁড়া ছাতায় সংগঠন, ঢাকা সংগঠনকে কিছুটা অক্সিজেন দেবে, সেটা তো সময়ের ব্যাপার। কিন্তু আমি বিশ্বাস করি এই মুহূর্তে এই রাজনীতির ঊর্ধ্বে গিয়ে জাতীয়তাবাদের কনসলিডেটেডলি একটা এমন প্ল্যাটফর্মে থাকা, যেখানে আমরা তৃণমূল, বিজেপি, সিপিএম নই, আমরা ভারতীয়, এবং বিরোধীরা এই জায়গাটা সত্যিকারে ভারত সরকারের পাশে থেকেছে, সেটাও তারা ধন্যবাদ পাওয়ার জায়গা রাখে। আর 26-এর ভোট এখনও অনেক দূরে। শুধু এই সিঁদুরের ইস্যুটা অচিরেই ঈশান করে সিঁদুরে মেঘের সাথে হারিয়ে গিয়ে নতুন কোনো ইস্যুতে জায়মান হবে কি না, সেটা তো সময় বলে। কারণ আজকে তথ্য প্রযুক্তির যুগে মানুষ কিন্তু দ্রুত পাল্টায়, নতুন কোনো ইস্যুর দিকে মানুষ ছুটে যায়, ঠিক আছে? ফলে এটা দেখার। আর এটাও তো ঠিক যে কেন্দ্র সরকারের আসীন দলটি রাজ্যে এই জাতীয়তাবাদের ইস্যু, তাদের যে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংসের সপক্ষে সফল যে পদক্ষেপগুলো কতটা তুলে জনগণের কাছে পৌঁছতে পারে, সেটাও তো সাফল্যের একটা দিক। মাথায় রাখতে হবে, একদিকে যেমন জাতীয়তাবাদের একটা লহের চলছে, অপরদিকে তৃণমূলের কিন্তু একাধিক সামাজিক প্রকল্পটাও স্বাভাবিক ছন্দে চলছে। এই দুটোর মধ্যে কারা লড়াইয়ে জিতে, নাকি নতুন কোনো রাজনৈতিক তত্ত্ব আমাদের জীবনে এসে দৃষ্টিকোণটাকে আবার আমূল পরিবর্তন করে দেয়, এটা এখন সময় বলবে। এখনও অনেকটা দিন।